আমি সুনীল। সেই ছোটবেলা থেকে এই গ্রামেই আমার বসবাস। গ্রামটির প্রকৃতি এতটাই মনোমুগ্ধকর যে কেউ একবার এই গ্রামে আসলে আর যেতেই চাইবে না। চারিদিকে সবুজ গাছপালা, খাল বিল, সব মিলিয়ে গল্পে পড়া গ্রামের মতো পরিবেশ। আর খুব একটা জনবসতি নেই বললেই চলে। বাজার করে বাড়ি ফিরতে আমার অনেক দেরি হয়ে গেল। আজ খুব ক্লান্ত লাগছে শরীরটা, তাই আর দেরি না করে শুয়ে পড়লাম। ক্লান্ত থাকায় বেশ তাড়াতাড়ি চোখ ঝাপসা হয়ে আসলো। আমি ঘুমিয়ে পড়লাম। রাতে আর খাওয়াও হলো না। গভীর রাতে গরমে আমার ঘুম ভেঙে গেল। দু চোখ তাকিয়ে দেখতে পারলাম ফ্যানের পাখাটি চলছে না, মানে লোডশেডিং হয়েছে। গ্রামে আজ দুদিন ধরে প্রচুর গরম পড়েছে। গাছের পাতাগুলো নড়ছে না বললেই চলে। ভ্যাপসা গরমে ভিতরটি অস্থির অস্থির লাগছিল, তাই বিছানা থেকে উঠে জানালা খুলে দিলাম। তারপর আবার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। জানালা খুলেও যে খুব একটা লাভ হলো সেটা কিন্তু নয়। বাইরে তো কিছু একটা বাতাস আছে, তবে সে বাতাস আমার ঘরে ঢুকছে না। বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতে লাগলাম। কিন্তু কিছুতেই আমার ঘুম আসছিল না। এত গরম যে বিছানায় শুয়ে থাকাও যাচ্ছে না। মশার অত্যাচার আর গরম সহ্য করতে না পেরে মানে সিদ্ধান্ত নিলাম বাইরেই চলে যাব। ঘর থেকে বাইরে চলে আসলাম। রাস্তা বেয়ে হাঁটতে লাগলাম। তারপর হঠাৎ করেই আমার আয়েশখানার কথা মনে পড়ে গেল। অনেকদিন হলো আয়েশখানায় যাওয়া হয়নি, তাই আয়েশখানার দিকে হাঁটতে লাগলাম। আয়েশখানা আমাদের গ্রামের খুবই পরিচিত একটি জায়গা। গরমের সময়ে আমাদের সকলের পছন্দের একটি জায়গা। জায়গাটিতে সারাক্ষণ বাতাস বয়। কোথাও যদি বাতাস না থাকে তখনও আয়েশখানায় বাতাসের দেখা মিলে। গরমের সময় দিন হোক বা রাত, সবাই সেখানেই বসে আড্ডা দেয়। এখানে আসলেই কেমন জানি মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। আমরা সপ্তাহে একদিন হলেও সব বন্ধুরা মিলে এই আয়েশখানায় এসে আড্ডা দেই। আয়েশখানার পাশে একটি বিশাল বটগাছ আছে। গাছটির ছায়া যেন সব সময় আয়েশখানার উপরে পড়ে। গাছটির শীতল বাতাস শরীরকে ঠান্ডা করে দেয়। আমি হাঁটতে হাঁটতে আয়েশখানার সামনে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, আজ আমি একটা অ্যাপ্লিকেশনের কথা বলতে চাই। এখানে ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখে একটু বুদ্ধি খাটিয়ে খুব সহজেই টাকা ইনকাম করা যায়। এখানকার ম্যাচগুলিতে গেম খেললে আইফোন, ল্যাপটপ এবং ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি সমস্ত লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবেন এবং সেই ম্যাচে স্কোর অনুমান করে গেম খেলতে পারবেন, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের গেম, সেগুলিও খেলেও টাকা ইনকাম করতে পারেন। আর রেজিস্টার করার সময় আমার দেওয়া প্রোমো কোড সোনার ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 13,000 টাকা পর্যন্ত পেয়ে যাবেন। আপনি সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 কাস্টমার সাপোর্ট পাবেন। তাহলে আর দেরি কিসের? গুগলে যান এবং টাইপ করুন 1x এবং রেজিস্টার করার সময় ফার্স্ট কমেন্টে আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করুন। গেম খেলুন আর ক্যাশ প্রাইজ জিতুন। আয়েশখানার সামনে আসতেই ভিতরটা কেমন যেন ছ্যাত করে উঠল। ঘুটঘুটে অন্ধকার চারিদিক। আয়েশখানার সবখানের মাঠ ফাঁকা। ভেসে আসছে শিয়ালের ডাক।
শিয়ালগুলো একসাথে হু হু করে ডেকে চলেছে। কতটা রাত হয়েছে সেটা আন্দাজ করতে পারছি না। ঘর থেকে বেরোনোর সময় ঘড়িটা যে দেখব সে খেয়াল একদমই ছিল না। হঠাৎ আমার চোখ আটকে গেল অন্ধকারের মাঝে বাঁশের মাচার উপর। সেখানে কেউ বসে আছে, কিন্তু অন্ধকারের মধ্যে তাকে একদম চিনতে পারছিলাম না। আমি ভাবলাম আমার বন্ধু রাম হবে হয়তো, তাই বললাম, কিরে রাম, তুই কি গরম সহ্য না করতে পেরে এখানে চলে আসলি নাকি? আমার কথার কোনো উত্তর এলো না। আমার ব্যাপারটি বেশ অদ্ভুত লাগলো। রাম হলে তো এতক্ষণ আমার কাছে ছুটে আসতো। তাহলে হয়তো আমি ভুল করেছি। আমি এবার রমেশের নাম ধরে ডাকতে লাগলাম। কে রমেশ? কি রে, কথা বলছিস না কেন? হ্যাঁ, এইবারও আমার কথার কোনো উত্তর পেলাম না। আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে হাতে থাকা টর্চের আলোতে দেখলাম অপরিচিত এক লোক। লোকটিকে আমি এর আগে কখনো দেখিনি। সংকুচিত হয়ে আমি লোকটিকে বললাম, ইয়ে মানে দাদা, কিছু মনে করবেন না, আমি মনে করেছি আমার বন্ধু রমেশ হবে। লোকটি শুধু আমার মুখের দিকে ফ্যাল করে তাকিয়ে দেখল, কোনো উত্তর দিল না। আমিও আর কথা না বলে লোকটির একপাশে বসে বললাম। বাইরের শীতল হাওয়ায় শরীরটাকে ঠান্ডা করতে পেরে ভালোই লাগছে, কিন্তু এমন অপরিচিত একটি লোকের কাছে একা বসে থাকতে মনের মধ্যে কেমন জানি অস্থির লাগছিল। একসময় মনে মনে ভাবলাম বাড়ি ফিরে যাব। ঠিক তখনই লোকটি আমাকে অবাক করে দিয়ে বলল, আমাকে একটি সাহায্য করতে পারবেন? কি সাহায্য? আমাকে বড় শিউলি গাছটির কাছে নিয়ে যেতে পারবেন আপনি? আয়েশখানা থেকে সামান্য দূরে বিশাল একটি শিউলি গাছ আছে। লোকে বলে সেই গাছটি নাকি অনেক ভয়ঙ্কর। রাতে যে ওই পথে যায় সে আর ফিরে আসে না। লোকটির কথা শুনেই বুঝতে পারলাম লোকটি সেই গ্রামের শিউলি গাছটির কথাই বলছে। কিন্তু আমি লোকটির কথায় বেশ অবাক হলাম। এত রাতে ওই ভুতুরে গাছে লোকটির যে কি কাজ থাকতে পারে সেটাই আমাকে ভাবিয়ে তুলল। আমাকে চুপচাপ থাকতে দেখে লোকটি আবারও বলে উঠল, কি হলো, কিছু বলছেন না যে? না না, কিছু হয়নি, কিন্তু এত রাতে আপনি ওখানে যাবেন কেন? আপনি কি জানেন না রাতের বেলা ওই জায়গাটি কতটা ভয়ানক? আমার জন্য কোনো কিছুই আর ভয়ের নয়। আপনি যাবেন নাকি তাই বলুন। না না, আমি ওইখানে যেতে পারবো না বাবা। আর ওইখানে যে কারো বাড়ি থাকতে পারে এটাও আমার জানা ছিল না। লোকটি আর কোনো কথা না বলে উঠে চলে গেল। আমি লোকটির যাওয়ার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু আমার মনে কেমন জানি একটা খটকা লাগলো। লোকটির ব্যবহার কেমন যেন ছিল। লোকটি আমাকে কেন নিয়ে যেতে চাইল? লোকটি অল্প কিছু পথ যেতেই দেখি সে উধাও হয়ে গেল। তাকে আর আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। অন্ধকারের মধ্যে যেন হারিয়ে গিয়েছে বলে মনে হচ্ছে। চারদিক থেকে হঠাৎ করেই আবার শিয়ালগুলো হু হু করে ডাক দিতে শুরু করলো। এতক্ষণ যেন সবকিছু নীরব ছিল। লোকটি চলে যাবার পরে আমি আরাম করে কিছুক্ষণ বসে থাকলাম। সে সময় হঠাৎ করেই সামনের মাঠটির দিকে চোখ পড়তেই থমকে গেলাম। ওই দূর থেকে কেউ একজন আসছে। দেখতে পুরোটাই কালো। আমার বেশ ভয় করতে লাগলো। হচ্ছেটা কি এসব? কালো রঙের লোকটি কাছে আসতে লাগলো। আমি তাকিয়ে রইলাম সেই দিকে।
একটু পরে খেয়াল করলাম সেই কালো ছায়াটির পা মাটিতে নেই, তার পা দুটো শূন্যতে ভাসছে। আমি ভয়ে দৌড় দিতে গিয়েও পারলাম না, যেন সে আমায় আটকে ধরে রেখেছে। আমি নড়তে পারছি না। ছায়াটি আমার আরো কাছে আসতে লাগলো। চারিদিকে এত ঠান্ডা বাতাসের মধ্যেও ভয়ে আমি ঘামতে শুরু করলাম। ঠিক সে সময় আমার পিছন থেকে কেউ একজন আমার ঘাড়ে হাত দেয়। আমি চমকে উঠলাম। আমার ভয়ে তো জীবন যাবার মতো অবস্থা। আমার শরীর এবার ঠান্ডা হয়ে এলো। ঠিক সে সময় পিছন থেকে পরিচিত একটি কণ্ঠ আমার কানে আসলো। কিরে সুনীল, তুই এখানে এত রাতে? আমি পিছনে ফিরে দেখলাম আমার বন্ধু রমেশ। ওকে দেখে আমি কিছুটা সাহস বুকে পেলাম। রমেশ, তুই? হ্যাঁ, কেন, কি ভেবেছিলি? আর তুই এত ঘামছিস কেন বে? এখানে তো ভালোই বাতাস আছে। কথা না বলে পিছনে দেখ, একটি কালো ছায়া এদিকেই আসছে। কই, কেউ তো নেই। তারপর আমিও পিছনে ফিরে মাঠের দিকে তাকিয়ে দেখলাম কালো ছায়াটি আর নেই। তাই তো, কই গেল? আমি স্পষ্ট একটু আগে দেখলাম একটি কালো ছায়া হাওয়ায় ভাসতে ভাসতে আমার দিকেই আসছিল। আরে ধুর পাগল, তোর মাথা খারাপ হয়ে গিয়েছে। তুই এত রাতে এখানে কেনই বা এইছিস? জানিস না এই জায়গাটি অতটা ভালো নয়? তার মধ্যে রাত 3টা বাজে। যা, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়। আর যা হলো তা কাউকে বলবি না। শোন, এরপরে আর কখনো এত রাতে এখানে আসবি না, ঠিক আছে? জানি না কেন এই প্রথমবার রমেশের কথাও রহস্যজনক মনে হলো আমার। কিন্তু তারপরেও আমি আর কোনো কথা না বলে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হলাম, আর রমেশ সেখানেই দাঁড়িয়ে রইল। কিন্তু কিছুতেই আমি ওই ঘটনাগুলো ভুলতে পারছিলাম না। সবকিছুই কি অলৌকিক ছিল? এর পিছনে কি কোনো কারণ আছে? এসব ভাবতে ভাবতে আমি বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে ঢুকেই কারোর সাথে কোনো কথা না বলে আমি আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমার তখনও হাত পা কাঁপছিল। অঙ্কটা যেন কিছুতেই মিলাতে পারছিলাম না। হঠাৎ একটি কথা মনে পড়তেই আমার গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠল। রমেশ কখনো আমার নাম ধরে ডাকে না, সে তো সবসময় আমাকে চিকু মাস্তান বলে ডাকে। তাহলে আজ আমার নাম ধরে ডাকলো কেন? কিরে সুনীল, তুই এখানে এত রাতে? আর তাছাড়া রমেশ নিজেই তো রাতের বেলা বাইরে একা একা যেতে ভয় পেত, তাহলে সে এত রাতে একা আয়েশখানায় কি করছিল? এসব প্রশ্ন যেন আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আমার ওই ঘটনাগুলো বারবার চোখের সামনে ভাসতে লাগলো। রমেশ আসার সাথে সাথে কাল লোকটির হঠাৎ করেই উধাও হয়ে যাওয়া আমায় বেশ ভাবাচ্ছিল। কিছুতেই যেন ঘুম আসছিল না আমার। পরের দিন সকাল সকাল আমি বেরিয়ে পড়ি রমেশের বাড়ির উদ্দেশ্যে। রমেশের কাছে গিয়ে তাকে বললাম, কিরে, কাল রাতে তুই খুব সাহস দেখিয়ে আয়েশখানে গিয়েছিলি? হ্যাঁ? চিকু মাস্তান, তুই কি পাগল হয়ে গিয়েছিস? সারা রাত জ্বরে আমি বিছানা থেকে উঠতেই পারিনি, আমি যাবো আয়েশখানায়? আর তুই তো ভালো করেই জানিস রাতে আমার বাইরে যেতে ভীষণ ভয় করে। রমেশের কথা শুনে আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেল। আমার আর বুঝতে বাকি রইল না যে কাল রাতে আমি কিসের শিকার হতে চলেছিলাম।
পৃথিবীতে যেমন খারাপ অশরীরই আছে, তেমন ভালো কিছুও আছে। তার প্রমাণ কাল রাতের ঘটনাটি, যে রমেশের রূপ নিয়ে আমার প্রাণ বাঁচালো। সেদিনের পর থেকে আমি আর কখনো রাতে আয়েশখানার আশেপাশেও যাইনি।